অবস্থা সবার? পড়াশোনা হচ্ছে ভালো করে? ঠিক আছে। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে কলয়েড পর্যন্ত। আজকে আমরা করব কলয়েড আর হচ্ছে সাসপেনশন। এই দুটো হচ্ছে কিভাবে কণাগুলা অসংযুক্ত মিশ্রণ তৈরি করে। শুরু করি। আমাদের রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আমরা পড়তেছি কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। তারপর কি কেমিস্ট্রি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পড়ছিলাম যে আমরা কি পড়ছি কলয়েড পড়ছি। কলয়েড হচ্ছে টু টাইপস, দুই প্রকার। একটা হচ্ছে দ্রাবক আকর্ষী আর হচ্ছে কি দ্রাবক বিকর্ষী। এই কলয়েড পড়ছি। আচ্ছা, দ্রাবক আকর্ষী কলয়েড এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ধরো স্টার্চ, তারপরে হচ্ছে এরপর হচ্ছে বিভিন্ন গাম আছে না, গাম আঠা, আর হচ্ছে জিলেটিন। জিলেটিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে আমাদের ত্বকে পাওয়া যায়। আর হচ্ছে দ্রাবক বিকর্ষী আমাদের কলয়েড কি আছে? ধরো হচ্ছে গোল্ড সল, তারপর হচ্ছে সিলভার সল ইত্যাদি। এখন এই যে আমরা দেখব যে কলয়েড গুলা তোমাদের হচ্ছে কিভাবে নষ্ট হয়। কলয়েডের এরপরের টপিক হচ্ছে কলয়েডের স্থায়িত্ব নষ্ট হওয়ার কারণ। এটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে কলয়েডের স্থায়িত্বগুলো নষ্ট হবে তখন, এই যে ধরো এই যে চিত্রে একটা পাত্র রাখা আছে, এখানে পানির দ্রবণগুলো আছে। এই যে আমার কলয়েডের কণাগুলা এভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন যদি কোনোভাবে কলয়েডের কণাগুলো আমার একে অপরের কাছাকাছি আসতে থাকে, এসে এভাবে জমাটবদ্ধ হয়ে তলানিতে পৌঁছায়, তখন সেটাকে বলে অধঃক্ষেপ। যদি অধঃক্ষিপ্ত হয় তাহলে অধঃক্ষেপ হলে কি হবে? সলিড, কঠিন হিসেবে অধঃক্ষিপ্ত হবে। তখন আর আমাদের কলয়েডের স্থায়িত্ব থাকবে না, নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কলয়েডের স্থায়িত্ব নষ্ট না হওয়ার পিছনে কি কারণ আছে? দ্যাট মিন্স কলয়েডের স্থায়িত্বের কারণ কি আছে? প্রথমত হচ্ছে আমরা দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে চিন্তা করব। দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে চিন্তা করব। একটা হচ্ছে ব্রাউনীয় গতির কারণে সে স্থায়ী হয়, ব্রাউনীয় গতি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কণাসমূহে একই চার্জের উপস্থিতি। দেখো এই যে দুইটা কারণ আছে, একটা একটার সাথে কিন্তু তোমার লিঙ্কটা কেমন? ব্রাউনীয় গতির কারণে কি বলছে যে একটা কণা কলয়েডের কণাগুলোকে চারপাশ থেকে কি করবে?
হচ্ছে আপনার দ্রাবক অণুগুলো কি করবে, দ্রাবক অণুগুলো এই কলয়েডের কণাগুলোকে হচ্ছে বিক্ষিপ্তভাবে ধাক্কা প্রদান করবে, যে কারণে কলয়েডের কণাগুলো এইভাবে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, এভাবে বিক্ষিপ্তভাবে কি করবে, ছোটাছুটি করবে। এই যে ব্রাউনীয় গতি হচ্ছে সব সময় চলতে থাকে, যে কারণে কলয়েডের কণাগুলা কি হয় না, অদক্ষিপ্ত হয় না, মানে কলয়েডের কণাগুলার দ্রবণে স্থায়িত্ব থেকে যায়। দ্বিতীয় কথায় আসি, কি বলছি যে কণাসমূহের চারদিকে, কণাসমূহের চতুর্দিকে একই চার্জের উপস্থিতি, একই ধরনের চার্জের উপস্থিতি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এটা একটা চিত্রের মাধ্যমে আমরা একটু বুঝতে পারবো। কেমন? ধরো এখানে কি আছে, ফেরিক হাইড্রোক্সাইড যৌগ আছে। এই ফেরিক হাইড্রোক্সাইড যে যৌগটা, এর চারপাশে কি আছে স্যার, গোল্ড সল, মানে কি ফেরিক হাইড্রোক্সাইড ইনটু হচ্ছে ফেরিক আয়ন, এটাকে বলে গোল্ড সল, এটাকে কি বলবো, গোল্ড সল। ক্লিয়ার? তাহলে চারপাশে কি আছে, আমার ফেরিক আয়ন আছে, চারপাশে ফেরিক আয়ন আছে। এখন প্রত্যেকটা ফেরিক আয়নকে ধনাত্মক মানে সমজাতীয় আধান, যে কারণে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এ তারে বিকর্ষণ করবে, সে তারে বিকর্ষণ করবে, সে তারে বিকর্ষণ করবে, সে বিকর্ষণ করবে। আবার হচ্ছে এদিক থেকে ঘুরে ফিরে আসলে সে তারে বিকর্ষণ করবে, সে হচ্ছে তারে বিকর্ষণ করবে। যে কারণে একই আধানগুলো যখন পারস্পরিক বিকর্ষণ করে, তখন এই যে দেখো আরেকটা গোল্ড সল FeOH হোল 3, এই গোল্ড সল, এটার বাইরেও কি আছে, আমার ফেরিক আয়ন আছে, তারপর হচ্ছে ফেরিক আয়ন আছে, ফেরিক আয়ন আছে। এই দুইটা ফেরিক আয়ন কাছাকাছি আসতে পারবে। এই দুইটা ফেরিক হাইড্রোক্সাইড আয়ন যদি কাছাকাছি আসতো, তাহলে হচ্ছে রেজাল্টে হতো এরকম এরকম, এই যে দুটো ফেরিক হাইড্রোক্সাইড মিলে, দুটো ফেরিক হাইড্রোক্সাইড মিলে একটা অধক্ষেপ তৈরি করতো, অধক্ষেপ তৈরি করতো, বা হচ্ছে জমাটবদ্ধ কণা তৈরি করতো। ক্লিয়ার? তো সমধর্মী আধানগুলো পারস্পরিক বিকর্ষণের কারণে এরা হচ্ছে কি, এই গোল্ড সলগুলো কাছাকাছি আসতে পারে না, যে কারণে অধক্ষেপ তৈরি করতে পারে না, যে কারণে হচ্ছে কি আমার দ্রবণের স্থিতিশীলতা বজায় থাকে। এটা গেল হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড কণাগুলোর স্থায়িত্বের কারণে। এখন আসবো আমরা দ্রাবক আকর্ষী কলয়েড কণাগুলোর স্থায়িত্বের কারণে। 2 নম্বর পার্ট হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড কণাসমূহের স্থায়িত্বের কারণে। সেম ঘটনা, কয়টা কারণ থাকতে পারে? আগেরটাতে ছিল দ্রাবক বিকর্ষিত দুইটা, কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েড কণাগুলোর স্থায়িত্বের পেছনে 3টি কারণ ভূমিকা পালন করবে। প্রথম দুইটা কারণ আমরা জানি, একটা হচ্ছে ব্রাউনীয় গতি, 2 নাম্বার কি, যে কলয়েড কণাসমূহের চারদিকে একই আধানের উপস্থিতি, কণাসমূহের চারদিকে বা চতুর্দিকে একই রকম আধানের উপস্থিতি, তৃতীয় কারণটাই হচ্ছে আমার মেইন। বলতেছে কি, কলয়েড কণাসমূহের দ্রাবক আয়ন, কলয়েড
কণাসমূহের কি দ্রাবকায়ন বুঝতে হবে স্যার। এক নাম্বার আমরা বুঝতে পারছি, দুই নাম্বার আমরা বুঝতে পারছি সচিত্র। এবার হচ্ছে আমাদের বোঝার অংশ হচ্ছে 3 নাম্বার, কলয়েড কণাসমূহের দ্রাবকায়ন হয় কাদের? কোন কলয়েড কণাসমূহের? দ্রাবক আকর্ষী যে কলয়েড কণাগুলো আছে, অর্থাৎ পানিকে আকর্ষণ করে যে কলয়েড কণাগুলো। ঠিক আছে, এখন আমরা একটু দেখব কথা হচ্ছে দ্রাবকায়ন। দ্রাবকায়ন প্রত্যেকটা শব্দকে বুৎপত্তি সহ ভেঙে ফেলতে হবে, তাহলে অটোমেটিক আমরা ধারণা করতে পারবো, আমরা বুঝতে পারবো যে এই শব্দের মিনিং বা তার সংজ্ঞা কেমন হতে পারে, কি হতে পারে। দ্রাবকায়ন হচ্ছে সে কি হবে? দ্রাবক প্লাস আয়ন। দ্রাবক মানে কি? সাধারণভাবে ধরে নেই পানি, অর্থাৎ পানিতে সে কি থাকবে? আয়নিত অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায় থাকবে, এটা হচ্ছে দ্রাবকায়ন। কেমন স্যার? আর এটার কারণে কিভাবে কলয়েড দ্রাবক আকর্ষী কলয়েড কণাগুলা স্থায়িত্ব হয়, অদক্ষিপ্ত হয় না? একটু চিত্রটা ভালোভাবে দেখব যে এই যে ধরেন হচ্ছে একটা আমার কি বলতেছে যে স্টার্চ, স্টার্চ এই যে এটাই তো দ্রাবক আকর্ষী কলয়েড। এখন এই স্টার্চের চারদিকে কি থাকে স্যার? থাকে হচ্ছে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যোগ নিয়ে এবার হচ্ছে পানির অণু চারদিকে থাকে। এভাবে কি থাকে? পানির অণুগুলা একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যোগ নিয়ে চারদিকে থেকে যায়। ধরেন হচ্ছে যে H, তারপর হচ্ছে H, এই বন্ড ও এভাবে থেকে যায়। এখন কি হবে ব্যাপারটা? ধরেন আরেকটা কলয়েড কণা আছে আপনার নিচের দিকে, এই যে স্টার্চ, সেম তার চারপাশে কি আছে? আমার পানি আছে, তার চারপাশে পানি আছে। এখন একটু বুঝেন, এই যে পানির কণাগুলা, এই পানির কণাগুলা স্টার্চের সাথে এরাও হচ্ছে অধাতব যৌগ, সেও হচ্ছে কি অধাতব যৌগ, মানে এদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। যেসব যৌগের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান তাদের মধ্যে বন্ধন হচ্ছে যে শক্তিটা আছে, যে আকর্ষণের কারণে বন্ধন গঠন করে, সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস বল। তার হচ্ছে পানির অণুটা স্টার্চের সাথে সাথে কি করে? ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস বল নামক দুর্বল বন্ধন দ্বারা, দুর্বল বন্ধন দ্বারা সন্নিবেশিত থাকে, সন্নিবেশিত থাকে। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারের সাথে এই পানিটা দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে আকর্ষণ মানে বন্ধন গঠন করে রাখছে, আটকে রাখছে। এই পানিটা হচ্ছে আটকে রাখছে, এই পানিটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল দিয়ে বন্ধন গঠন করে রাখছে। পানি স্টার্চকে, প্রত্যেকটা পানির অণু স্টার্চকে কি করছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে বন্ধন গঠন করে আটকে রাখছে মধ্যে। যে কারণে হচ্ছে এই যে আমার কেন্দ্রীয় যে স্টার্চ, পরবর্তী আমার কলয়েড কণার যে কেন্দ্রীয় পরমাণু আছে স্টার্চ, সেই দুইটা কি করতে পারে না? তারা কাছাকাছি আসতে পারে না, রাস্তার মধ্যে পথিমধ্যেই আটকে যায়। কেন? কারণ হচ্ছে একাধিক পানির অণুগুলা যখন দ্রাবক আকর্ষী কলয়েড কণাগুলোর সাথে এরকম বন্ধন গঠন করে, তখন তাদের মধ্যে একটা কি আলাদা স্থায়িত্বের সৃষ্টি হয়। অর্থাৎ এই কলয়েড কণাটা, এই যে এই ইউনিটটা স্থায়ী, আর হচ্ছে ওই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট, এটা হচ্ছে কি আমার স্থায়ী। যে কারণে দুটো স্থায়ী কলয়েড কণা কখনোই তাদের স্থায়িত্ব নষ্ট করে আপনার হচ্ছে কাছাকাছি এসে অদক্ষিপ্ত হবে এমনটা ভাবা উচিত না। তার মানে কি? এদের স্থায়িত্ব টিকে গেল। তার মানে হচ্ছে আমার কি রয়ে গেল? যে এদের স্থায়িত্ব আমার টিকে গেল, টিকে গেল। ফিনিশিং টানতে পারছি? পরীক্ষায় যদি আসে এভাবে চিত্র দিয়ে তারপর আমরা কি করব? আমরা উত্তর করে দেব। আচ্ছা,
এখন আমরা বিভিন্ন শ্রেণীর দুই প্রকার কলয়েড পড়ছি, এবার হচ্ছে কলয়েডের কয়েকটা শ্রেণী পড়ব যেগুলো আমাদের হচ্ছে আমরা দেখতে পাই, সচরাচর আমরা ব্যবহার করি যেসব যৌগ। তাহলে আমাদের পরের টপিকটা হচ্ছে কি যে কলয়েড কণার শ্রেণী। আগে একটু নামগুলো লিখে রাখি, শ্রেণীগুলো কি। প্রথম শ্রেণীটা হচ্ছে এরোসল। দুই নম্বর কি স্যার? ফোম। তিন নম্বর কি? জেল। চার নম্বর কি? ইমালশন। এই যে ইমালশন, বুঝতে পারতেছি। 5 নাম্বার আমরা গতকালকে পড়ছি, আজকেও মানে গত ক্লাসে পড়ছি, আজকেও পড়ছি, সেটা হচ্ছে সল। SOL। এগুলো হচ্ছে আমার কলয়েডের বিভিন্ন শ্রেণী। এখন 5টা শ্রেণী আছে, 5টা শ্রেণী আমরা 5টা যৌগ দিয়ে একটু চিন্তা করি, একটু আলোচনা করি, তাহলে পরিষ্কার হবে। প্রথম কথা হচ্ছে কি, আমরা বলবো এরোসল। এরোসল জিনিসটা কি আমরা জানি? ওই যে আমরা কি করি, মশা প্রচুর উৎপাত করলে পরে আমরা কি করি, স্প্রে করে দিই এরোসল। যাই হোক, তো এরোসল হচ্ছে দুই প্রকার। এরোসল কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কঠিন এরোসল আর একটা হচ্ছে তরল এরোসল। দুইটা উদাহরণ দেব, বুঝতে হবে। একটা হচ্ছে বায়ুতে ভাসমান ধুলা, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার কুয়াশা। বুঝলেন? কঠিন এরোসল হচ্ছে বাতাসে ভাসমান ধুলা, আর তরল এরোসল হচ্ছে কুয়াশা। কেমন? এটার জন্য আপনাকে বুঝতে হবে, আমরা কালকে একটু পড়ছিলাম যে ডিসপারশন মিডিয়াম অর্থাৎ বিক্ষেপণকারী মাধ্যম, মানে যেখানে দ্রবটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর হচ্ছে ডিসপারসড সাবস্টেন্স, যে দ্রবটা ছড়িয়ে যায়। ডিসপারসড সাবস্টেন্স বা বিক্ষেপিত কণা। ওকে, এবার আমরা একটু দেখি বাতাসে ভাসমান যে ধুলাটা আছে সেটাকে তুমি এইভাবে তীর চিহ্ন দিয়ে একটু আমরা জায়গার সংকলনের কারণে বাম পাশে নিয়ে আসি। বাতাসে ভাসমান ধুলা বুঝতে হবে, ধুলার যে কণাগুলো আছে না, ওই ধুলার কণাগুলা আপনার গ্যাসে ভাসতে থাকে। তাহলে এই যে এখানে হবে ডিসপারসড সাবস্টেন্স, কি? কঠিন, অর্থাৎ কঠিন ধুলার কণাগুলা ডিসপারশন মিডিয়াম গ্যাসে দ্রবীভূত থাকবে। এটা হচ্ছে গ্যাস, বুঝতে পারছি? তো এর জন্য এটাকে আমরা বলবো কঠিন এরোসল। ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় কথা আসি তরল এরোসল। তরল এরোসল মানে হচ্ছে, বুঝতে পারতেছি যে তরল কই থাকবে? তরল হচ্ছে আমার কণা, তরল কণাগুলা যেমন কুয়াশার যে কুয়াশা মানে কি? পানির বাষ্পীভবনের ফলে সেটাই হচ্ছে কি আমার ওই কোথায় গিয়ে গ্যাসে গিয়ে মিশে থাকে, মানে বায়ুস্তরে বা বায়ুমণ্ডলে গ্যাসে কুয়াশার যে মানে পানির বাষ্পীভূত পানির কণাগুলা ভাসতে থাকে। তাহলে এটা হচ্ছে কুয়াশা হচ্ছে কি আমার তরল এরোসল। পরিষ্কার? মুছে দিলাম।
এখন আসবো ফোম। আচ্ছা, ফোম এটাও স্যার দুই প্রকার, এটাও দুই প্রকার। কি কি? এক হচ্ছে কঠিন ফোম, আর হচ্ছে তরল ফোম। আচ্ছা, তরল ফোমটা একটু বলি, এটার সাথে আমরা পরিচিত। আমরা যারা শেক করি না, সেখানে কি হয়, ওই বোতল থেকে একটু চাপ দেয়, চাপ দিলে দ্রুত মানে হচ্ছে আপনার ফোমটা বের হয়ে আসে। এখন এটা একটু বুঝতে হবে, বুঝেন। মূলত ফোমটা কি? লিকুইড না তরল। তরলটা কখন এভাবে বের হয়ে আসে? যখন আপনি তরলটাকে বাইরে থেকে অধিকতর চাপ প্রয়োগ করে, মানে অত্যন্ত বেশি চাপ প্রয়োগ করে দ্রুত আপনি বোতলের ভিতর প্রবেশ করেন। তাহলে যখন আপনি ওই যে কি করবেন, ওই উপরের যে মাথায় আছে প্রেসার প্রয়োগ করবেন, তখন অটোমেটিক সেটা কি হবে, ভিতরে থাকা যে গ্যাসটা আছে সেটা সজোরে বের হয়ে আসবে, সাথে সাথে ওই তরল ফোমটাকেও বের করে নিয়ে আসবে। তাহলে বুঝতে হবে এখানে হচ্ছে বিস্তারিত কণাকে তরল ফোম নাকি গ্যাস? আমরা সবাই বলবো যে স্যার এখানে বিস্তারিত কণা হচ্ছে তরল ফোম আর বিস্তারের মাধ্যম হচ্ছে গ্যাস। ব্যাপারটা না স্যার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ব্যাপারটা উল্টা হবে। অর্থাৎ প্রথমে আমরা তরলটা নেই, প্রথমে আমরা তরল ফোমে সজোরে পরবর্তীতে গ্যাস প্রবাহিত করি। বুঝতে পারছেন? যে কারণে তরল ফোম হবে, এটা হচ্ছে ডিসপার্সড সাবস্টেন্স, আর তরল হচ্ছে ডিসপার্সড মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম। বুঝা গেছে? ভুল যেন না হয়। আচ্ছা, কি কি উদাহরণ আসতে পারে স্যার তরল ফোমের? তরল ফোমের হচ্ছে সাবানের ফেনা, সাবানের ফেনা। আরেকটা হচ্ছে স্যার সোডা ওয়াটার, সোডা ওয়াটার। এটা একটু স্যার বুঝতে হবে, এটা সমীকরণ লাগে আমাদের, সমীকরণ দরকার পড়ে। কেমন? সোডা ওয়াটার হচ্ছে ওই যে দেখেন, ভালো করে চিন্তা করেন, প্রকৃত উদাহরণ। আপনি পানি নেবেন, তারপর পানিতে কি করবেন, আপনি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করে দিবেন, এটাই হচ্ছে আমার সোডা ওয়াটার। বুঝতে পারছি? তাহলে সোডা ওয়াটার দিয়ে তো আমার তরল ফোমের বিস্তারিত কি পরিষ্কার হয়ে যায়। এবার আসি কঠিন ফোমের বিষয়। আচ্ছা, এটা হচ্ছে আমি গ্যাস দিব কোথায়? কঠিনে। গ্যাস দিব কঠিনে। একটা উদাহরণ দেই, আমরা ওই যে গ্রামে দেখছি যে পায়ে হচ্ছে মানে গোড়ালির নিচে যদি ফেটে যায়, তাহলে আমরা কি করি, ওই ঝামা পাথর আছে না, ঝামা পাথর দিয়ে ঘষতে 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 এই হচ্ছে শুকিয়ে যাওয়া এই চামড়াগুলোকে উঠায় ফেলি, অথবা ঝামা পাথর দিয়ে কি করে আর অনেক কিছু পরিষ্কার করে। এই যে দেখেন ঝামা পাথর, এটা একটা বেস্ট উদাহরণ হচ্ছে কি ঝামা পাথর। ঝামা পাথর মানে হইছে, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপে যে পাওয়া যায় প্রবালের মতো, অর্থাৎ পাথরের গায়ে আপনার হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্রগুলোতে বাতাসের কণাগুলো আটকে থাকে। তার মানে ঝামা পাথর হইছে কঠিনের মধ্যে ওই যে আমার বাতাসের কণাগুলা ওই কঠিন ছিদ্রের মধ্যে কি থাকে, আটকে থাকে। তাহলে এটা হচ্ছে আমার কঠিন ফোম হিসেবে আচরণ করে। আচ্ছা, এখন আমরা পড়ব জেল। কি পড়ব? জেল। আচ্ছা, জেল জিনিসটা কি একটু হচ্ছে আমরা খেয়াল করব। জেল আর ইমালশন দুইটার মধ্যে দুইটা ব্যাপার আছে। জেল আর হচ্ছে ইমালশন একসাথে বলবো, ইমালশন। ইমালশন মানে হচ্ছে এভাবে বলা যায় যে a standard distribution
of a liquid in another liquid, ঠিক আছে, which is dispersed simultaneously, ঠিক আছে, and equally distributed, অর্থাৎ একটা দ্রবণের তরলের দ্রবণে আরেকটা তরলের হচ্ছে কণাগুলা সর্বত্র সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, সেটাকে বলে ইমালশন। তার মানে প্রথম কথা হচ্ছে তরলের মধ্যে তরল মিশবে, এটা হচ্ছে ইমালশন। তরল প্লাস হচ্ছে কি তরল, ইমালশন। আর জেলের ব্যাপারটা হচ্ছে একটু মাখনের কথা চিন্তা করেন তো স্যার, মাখনের ব্যাপারটা কি? মাখনের ব্যাপারটা হচ্ছে পানির গুচ্ছ কণাগুলো, পানির গুচ্ছ কণাসমূহ আপনার হচ্ছে চর্বি ও প্রোটিনে দ্রবীভূত থাকে, সেভাবে মাখন তৈরি হয়। উল্টা বললে হবে না, যেমন বললাম চর্বি আর প্রোটিনের কণাগুলোকে আমরা পানিতে মিশিয়ে দিলাম, তখন সেটা মাখন হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে চর্বি আর প্রোটিনের মধ্যে অল্প অল্প করে পানির গুচ্ছ কণা মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে মাখন। তার মানে হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এই যে ডিসপারশন মিডিয়াম হচ্ছে আমার চর্বি আর প্রোটিন, দ্যাট মিন্স এটা হচ্ছে কঠিন প্লাস আমরা ডিসপারসড সাবস্টেন্স কি দিব, ওয়াটার, তার মানে হচ্ছে তরল, এটা বুঝছেন। তার মানে জেল জিনিসটা হচ্ছে তরল প্লাস হচ্ছে কঠিন, এই যে তরল প্লাস কঠিন, এটা হচ্ছে জেল। বুঝতে পারছি? ইমালশন হচ্ছে তরল কিরকম, যেমন এটা একটা বেস্ট উদাহরণ হচ্ছে দুধ। কোনটা পানি কোনটা দুধের কণা কিছু বোঝার উপায় নেই, আছে আসলে দুধের যে তরল আছে, তরলের কণাগুলা আমার আলাদা পানির কণাগুলোর মধ্যে সুন্দরভাবে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেজন্য হচ্ছে ওই যে কলয়েডের কণাগুলো আছে সেটাকে আমরা বলবো ইমালশন। ক্লিয়ার? আচ্ছা গেল। এখন একটা কথা আছে স্যার, কথা হচ্ছে সবকিছু করছে গ্যাস আর গ্যাস কোন ধরনের কোন কলয়েড সৃষ্টি করে, একটা গ্যাসের মধ্যে একটা গ্যাসের কণার মধ্যে আরেকটা গ্যাসের কণা আমরা দিয়ে দিলাম, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে সে কি হচ্ছে আপনার কলয়েড সৃষ্টি করে? প্রথম কথা বুঝতে হবে, শুনুন, দুটো গ্যাস যখন মিশে যায় তখন একটা গ্যাস থেকে আরেকটা গ্যাসকে আপনি এমনিতে আলাদা করতে পারেন স্বাভাবিকভাবে, বিক্রিয়া ব্যতীত, তাপ চাপ প্রভাবক প্রয়োগ করা ব্যতীত না। তার মানে বুঝতে হবে গ্যাসের ঘনমাত্রা যাই কিছু হোক না কেন, গ্যাসের আয়তন যতটুকু পার্থক্য হোক না কেন, গ্যাস আর গ্যাস মিলে সবসময় তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। কি তৈরি করে? সমসত্ব মিশ্রণ তৈরি করে। এখন কলয়েড, তারপরে হচ্ছে সাসপেনশন, কোয়াগুলেশন, এগুলা অসমসত্বীয় মিশ্রণের প্রকারভেদ। তাহলে খুব স্বাভাবিকভাবেই গ্যাস আর গ্যাস মিলে কলয়েড সৃষ্টি করবে না, অসমসত্বীয় মিশ্রণ তৈরি করে না, অসমসত্বীয় মিশ্রণ তৈরি করে না, যে কারণে ফলে কলয়েড সৃষ্টি করে না, কলয়েড সৃষ্টি করে না। পরিষ্কার? আচ্ছা, সল আমরা হচ্ছে পূর্বের ক্লাসে পড়ছিলাম, আপনারা হচ্ছে সুন্দর করে পড়ে ফেলবেন। একটু আমরা দেখতে পারি যে তারপর আমরা রিভিশনের জন্য সল হচ্ছে দুই প্রকার, সল কি দুই প্রকার, যথা এক হচ্ছে কঠিন সল, কঠিন, আর এক হচ্ছে আমার তরল সল, তরল। বুঝতে হবে স্যার, কঠিন সল জিনিসটা কি? বিভিন্ন সংকর ধাতু, বিভিন্ন
বিভিন্ন সংকর ধাতু। আমরা একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশিয়ে কি করি, সংকর তৈরি করি না, তাহলে এটা হচ্ছে কঠিন সল্ট। কঠিনের মধ্যে কঠিন মিশাই। ক্লিয়ার? আচ্ছা, আর তরলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, হচ্ছে ধরুন গোল্ড সল্ট। সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা বলি যে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কোথায় থাকে, পানিতে থাকে। এটাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। কি বলে? মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম একটু আমরা বুঝি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা তরলে দ্রবীভূত থাকে না, কিন্তু সে নিজেও তো তরলের মতো থাকে, যে কারণে হচ্ছে তাকে কি বলবো, তরল সলভেবল। একটু ভুল করছি স্যার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কঠিন অবস্থায় থাকে। কোথায় থাকে? তরলে থাকে, যে কারণে এটাকে আমরা কি বলবো, তরল সল বলবো। আর সংকর ধাতু যেগুলো আছে সেগুলো কঠিনই কঠিন ধাতু মিশে, সেটা হচ্ছে কঠিন সল। আমাদের কলয়েড শেষ। এখন আমরা পড়ব সাসপেনশন। সাসপেনশন জিনিসটা কি? সাসপেনশন মনে আছে? কোন পরমাণুর আকার মানে ব্যাস 0.1 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে কলয়েড সৃষ্টি করে। ভালো কথা। 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার থেকে 0.1 থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত যে কণাগুলোর ব্যাস থাকে সেগুলো হচ্ছে সমসত্ব মিশ্রণ তৈরি করে। আর 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে যে পরমাণুগুলোর হচ্ছে ব্যাস থাকে সেগুলো হচ্ছে কলয়েড তৈরি করে। তার মানে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পারমাণবিক ব্যাস বিশিষ্ট যে কণাগুলো আছে সেগুলো হচ্ছে বিশিষ্ট কণাসমূহ কলয়েড তৈরি করে। বিশিষ্ট কণাসমূহ কি তৈরি করে? কলয়েড তৈরি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন আমরা পড়ব 500 ন্যানোমিটারের বেশি পারমাণবিক ব্যাস বিশিষ্ট যে বড় বড় কণাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আর কলয়েড তৈরি করতে পারবে না, সেগুলো হচ্ছে সাসপেনশন তৈরি করবে। দ্রাবকে যে মিশ্রণটা তৈরি করবে সেটাকে বলবো সাসপেনশন। অর্থাৎ পারমাণবিক ব্যাস is greater than 500 ন্যানোমিটার যদি হয়, তাহলে তারা কি করবে? তাহলে তারা সাসপেনশন তৈরি করবে। সাসপেনশন তৈরি করে। বুঝা গেছে? আচ্ছা, এখন একটু দেখতে হবে সাসপেনশন জাস্ট কলয়েডের চেয়ে একটু সাইজে বড়। এই যে দেখো, কলয়েডের কণাগুলো ছোট ছোট থাকার কারণে আর হচ্ছে ওই যে ব্রাউনীয় গতি, তারপরে চারপাশে একক আয়নের প্রভাব, এর কারণে কি হয় না, তারা পদক্ষেপ্ত হয় না, একসাথে জমাটবদ্ধ হয় না। কিন্তু সাসপেনশনের কণাগুলা বড় বড় হওয়ার কারণে এদের ভর তো বেশি তুলনামূলক, যে কারণে হচ্ছে এদের মধ্যে ওই বলগুলা কম কাজ করে। অর্থাৎ এরা করে কি, এই যে বড় বড় কণাগুলো আছে পানিতে দ্রবীভূত অবস্থায়, এই যে আমার বড় বড় কণাগুলো আছে, এরা একজন আরেকজনের সাথে কি করবে, কাছাকাছি চলে আসবে। এভাবে চলে এসে এরপরে হচ্ছে কি তাদের মধ্যে কি আছে, অভিকর্ষ স্তরণ আছে। অর্থাৎ এইভাবে গুচ্ছ 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 হয়ে, এই যে দেখেন গুচ্ছ গুচ্ছ হয়ে এই কণাগুলা কি করবে, এই যে দেখেন অভিকর্ষ স্তরণ জি, অভিকর্ষ স্তরণের প্রভাবে তারা অধঃক্ষেপ সৃষ্টি করবে। তার মানে কি করবে, অধঃক্ষেপ সৃষ্টি
করে। ক্লিয়ার? তাহলে কলয়েড কখনোই অধঃক্ষিপ্ত হয় না, কিন্তু সাসপেনশনের কণাগুলো কি হয়? অধঃক্ষিপ্ত হয়ে পড়ে। এটা হচ্ছে পার্থক্য। উদাহরণ কি? সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে সাসপেনশন। কেমন? এই যে সিরামের মধ্যে, অর্থাৎ রক্ত রসের মধ্যে যে রক্ত কণিকাগুলো থাকে, আরবিসি, তারপরে হচ্ছে ডব্লিউবিসি, তারপরে হচ্ছে প্লাটিলেটস, এগুলা কিন্তু এগুলার পারমাণবিক আকার কিন্তু 500 ন্যানোমিটারের উপরে, যে কারণে এরা কি করে সাসপেনশন তৈরি করে থাকে। এবং ওই যে রক্ত মানে হচ্ছে কালেকশন করার পর তারা কি করে, সেন্ট্রিফিউগাল যন্ত্রে হচ্ছে মানে অত্যন্ত জোরে ঘূর্ণনের কারণে হচ্ছে ওই মেশিনে কি করে, তারা আমাদের এই রক্তরস থেকে রক্ত কণিকাগুলোকে আলাদা করে ফেলতে পারে, অর্থাৎ তারা জমাটবদ্ধ হয়ে অধঃক্ষিপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে সাসপেনশনের মূল ধর্ম। যদি রক্ত সাসপেনশন না হতো তাহলে আমরা কখনোই এই রক্ত কণিকাগুলোকে আলাদা করতে পারতাম না, ব্লাড টেস্টগুলো করতে পারতাম না, রোগ ধরতে পারতাম না। এগুলো হচ্ছে বিষয়। এখন সাসপেনশনের কিছু উদাহরণ দেওয়া লাগবে না? আচ্ছা, মনে রাখবেন সাসপেনশন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আমাদের ঔষধ শিল্পে, অর্থাৎ আমাদের চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসার ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়। চিকিৎসার ক্ষেত্রে প্রচুর বলতে সর্বাধিকই বলা যায়, সর্বাধিক ব্যবহৃত হয়। কিরকম? এই যে দেখো, একটা বলতেছে অক্সি টেট্রা সাইক্লিন। কয়েকটা নাম লিখি, কখনোই গাঠনিক সংকেতগুলা দরকার নেই আমাদের, নামগুলো দরকার, কাজগুলো দরকার। ক্লোরামপেনিকল পালমিটেট, ক্লোরামপেনিকল পালমিটেট। এরপর হচ্ছে ওই হচ্ছে আমরা ক্যালামিন সাসপেনশন, ক্যালামিন সাসপেনশন। এরপর হচ্ছে কলেরা ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা আছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের অন্ত্রের ইমেজিং এ ব্যবহৃত হয়। অন্ত্রের ইমেজিং এ ব্যবহৃত হয়। ইমেজিং এ ব্যবহৃত বেরিয়াম সালফেট, আমাদের অন্ত্রে চেকআপ করতে গেলে, এরকম অপটিক্যাল ফাইবার দিয়ে ইমেজিং করতে গেলে তখন বেরিয়াম সালফেট ব্যবহৃত হয়। বেরিয়াম সালফেট দ্রবণ হচ্ছে সাসপেনশন। এখন এই যে অক্সি টেট্রাসাইক্লিন, এটা কি কাজে ব্যবহৃত হয় স্যার? এটা মাথায় রাখতে হবে, ব্যাকটেরিয়া প্রতিরোধক। ব্যাকটেরিয়া প্রতিরোধক। এখন এটা কোথায় ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের ব্রণের চিকিৎসায়। ব্রণ মানে কি? ব্যাকটেরিয়া হচ্ছে ওই কোষ যে রন্ধ্র আছে, ওই রন্ধ্রটাকে আক্রমণ করে, ওই রন্ধ্রটাকে বন্ধ করে দেয়, যে কারণে ওই রন্ধ্র দিয়ে তেল জাতীয় পদার্থটা বের হতে পারে না। তখন সেখানে একটা কি হয়, আপনার হচ্ছে ইনফ্লামেশন হয় এবং সেই জায়গাটা হচ্ছে ফুলে ওঠে। তো ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং ব্রণের চিকিৎসা ব্যবহৃত হয়। ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়। বাস। ক্লোরামপেনিকল পালমিটেট কি স্যার? এটাও স্যার ব্যাকটেরিয়া প্রতিরোধক। এটাও কি সেম কাজটা করবে, ব্যাকটেরিয়া প্রতিরোধক। তবে এটা আবার ব্রণের চিকিৎসায় নিয়ে আসা যাবে না। এটা হচ্ছে আপনার যে কাজটা করে, সাসপেনশন হলে পরে কিছু ড্রাগস আছে না, খুব তেতো,
খাওয়া যায় না। এই ক্লোরামফেনিকল পালমিটেড সাসপেনশনটা কি করে, ওই যে তিক্ততা, ঔষধের যে তিক্ত স্বাদটা আছে সেটাকে দূর করে দেয়। অর্থাৎ ঔষধের তিক্ত স্বাদ দূর করে, তিক্ততা দূর করে। বাস। ক্যালামিন সাসপেনশন কি করে স্যার? ক্যালামিনটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া প্রতিরোধক, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। ক্যালামিন হচ্ছে স্থানিক প্রদাহ, স্থানিক প্রদাহের বিরুদ্ধে কাজ করে, স্থানিক প্রদাহের বিরুদ্ধে কাজ করে, বিরুদ্ধে কাজ করে। স্থানিক প্রদাহ কি? ধরো আমার হাতে হঠাৎ করে এই জায়গাটা কি হচ্ছে, প্রচন্ড জ্বালাপোড়া করতেছে এবং ফুলে উঠছে, এই যে জ্বালাপোড়া সেটাকে বলে প্রদাহ। এরকম বিভিন্ন স্থানে স্থানে যখন প্রদাহ হবে তখন সেই জায়গায় হচ্ছে আমরা ক্যালামিন সাসপেনশন ব্যবহার করি, তখন ওই প্রদাহটা মানে নষ্ট হয়ে যায়। এখন প্রদাহ কেন হয়? প্রদাহের জন্য মূলত ব্যাকটেরিয়া দেয়, ওই ব্যাকটেরিয়াগুলোকে এই ক্যালামিন সাসপেনশন বিনষ্ট করে ফেলে। কলেরা ভ্যাকসিন, যেটা কলেরাকে ধ্বংস করে, সেটা হচ্ছে কি আমাদের সাসপেনশন। প্রচুর উদাহরণ আছে সাসপেনশন, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সাসপেনশনের উদাহরণ তো পড়লাম। এখন সাসপেনশনের উদাহরণ দিয়ে আমরা কি বুঝতে পারি আরেকটা, যে সাসপেনশন দিয়ে আমরা বুঝতে পারি যে সাসপেনশনে কি আছে, তাৎপর্য আছে আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে এমসিকিউ যদি আসে যে সাসপেনশনের তাৎপর্য কোনটি, তাহলে এই যে আমরা যে উদাহরণগুলো পড়ছি সেই উদাহরণগুলো যদি আমাদের অপশনে থাকে আমরা দিয়ে দিব। ক্লিয়ার? ঠিক আছে। আরেকটা ইনফরমেশন আমাদের একটু জানতে হবে সাসপেনশনের। সাধারণত ওই যে বললাম না 500 ন্যানোমিটার আপ পারমাণবিক ব্যাস, পারমাণবিক ব্যাস, এরা কি করবে? এরা সাসপেনশন তৈরি করবে, সাসপেনশন তৈরি করে। আর সাধারণত 10 ইনভার্স 3 ন্যানোমিটার, 10 ইনভার্স 3 ন্যানোমিটার পারমাণবিক আকার হয়ে গেলে পারমাণবিক ব্যাস, মাথায় রাখেন একটা পরমাণু সাসপেনশনের পারমাণবিক ব্যাসটা যদি 10 ইনভার্স 3 ন্যানোমিটারের চেয়ে বেশি হয় তখন উক্ত কণা সমূহকে আমরা খালি চোখে দেখতে পারি, দেখা যায়। উক্ত সাসপেনশন এর কণা সমূহকে খালি চোখে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? তাহলে কলাইড চলে গেল, সাসপেনশন চলে গেল, বাকি রইল কোয়াগুলেশন। কোয়াগুলেশন হচ্ছে আমাদের এইচএস এর ক্ষেত্রে এতটা তাৎপর্য নাই, তারপরও জেনে রাখা ভালো, কিন্তু বাধ্যতা মানে কি বলে, বাধ্যতাপূর্বক ভাবে যে আমার কোয়াগুলেশনকে জানতেই হবে, ভালো করে পড়তে হবে, এমনটা হচ্ছে না হলেও চলে, সমস্যা নেই। তবে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে প্রথমত হচ্ছে রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, আর তার হচ্ছে কার্যকারিতা, ক্রিয়া কৌশল, ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওখানে আবার কিছু ছোট ছোট টার্ম আছে, পানি সক্রিয়তা আছে, তারপরে হচ্ছে যে আপনার কি বলে, একটু মনে করার চেষ্টা করি,
পিকলিং আছে, আচার তৈরির প্রক্রিয়া পিকলিং। তারপর হচ্ছে ব্রাইন কি, বিভিন্ন ছোট ছোট টার্ম আছে, এগুলো হচ্ছে আপনার 1 নম্বর প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে আসে রিটেনে, আর নয়তো হচ্ছে এমসিকিউ আসে। আচ্ছা, দ্বিতীয় টার্ম হচ্ছে আমাদের পড়তে হবে ওই যে সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণে পড়তে হবে কলয়েড সাসপেনশন, খুব ভালো করে পড়তে হবে, এখানে কোনো মিস দেওয়া যাবে না। গেল। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমার ভিনেগার প্রস্তুতি, ওই যে মল্ট থেকে ভিনেগার প্রস্তুতি প্রথম পদ্ধতি, সেটাই গুরুত্বপূর্ণ, যেটা 3 স্তরে হয়। প্রথম স্তরে কি করে আপনার হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করে, দ্বিতীয় স্তরে কি করে এই অ্যালকোহলটাকে আপনার কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে। তো প্রথম স্তরে আপনার হচ্ছে ইনভার্টেজার জাইমেজেনজাইম কাজ করে। দ্বিতীয় স্তরে যখন আপনি জৈব অ্যাসিডে প্রস্তুত করবেন, মানে ইথানলটাকে ইথানিক অ্যাসিডে প্রস্তুত করবেন, তখন হচ্ছে প্রথম পদ্ধতিতে দেওয়া আছে যে অ্যাসিটোব্যাক্টর কাজ করবে। তৃতীয়ত এই মানে হচ্ছে ইথানিক অ্যাসিডের আপনার 6 থেকে 10% জলীয় দ্রবণটাকে তো ভিনেগার বলে, এখন এটাতে কি আছে অ্যাসিটোব্যাক্টর মিশ্রিত আছে না, আপনি যদি ব্যাকটেরিয়াগুলোকে সরায় না দেন তাহলে সেটা কি করবে, আবার নিজেদের প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করবে, আপনার হচ্ছে ভিনেগারটা নষ্ট হয়ে যাবে, মাদার ভিনেগারে মানে অ্যালকোহলে পরিণত করবে। তখন এটাকে জীবাণুমুক্ত করতে হবে, মানে ওই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে যেভাবেই হোক পাতনের প্রক্রিয়ায় হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় হোক ব্যাকটেরিয়াগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাস্তুরীকরণ। মূলত এই 3টা স্টেজেই আমাদের হচ্ছে ভিনেগার প্রস্তুতি সম্পন্ন হয়। আর দ্বিতীয় একটা বিকল্প পদ্ধতি আছে যেটাকে বলে যে কাঠের পিপা পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতকরণ। ওখানে কিছুই না, ওখানে শুধুমাত্র আমরা মল্ট থেকে ভিনেগার প্রস্তুতির সময় যে একদম শেষ স্টেজে অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া আমরা দিয়ে দেই, মিশ্রিত করি, ওখানে হচ্ছে অ্যাসিটোব্যাক্টরের পরিবর্তে মাইকোডার্মা অ্যাসিডি নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটাকে প্রয়োগ করতে হবে। করলে পরে কাঠের পিপা পদ্ধতিতে ওখানে হচ্ছে আপনার 6 থেকে 10% ইথানিক অ্যাসিডের দ্রবণ তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভিনেগার তৈরি হয়ে যাবে। মোটামুটি এই 3 টপিকেই ভালো করে পড়াশোনা করলে পরে এই চ্যাপ্টারের জন্য আপনাদের হচ্ছে প্রিপারেশনটা ভালোই হয়ে যাবে বলা যায়। তাহলে হচ্ছে এখন আমরা আশা করি পড়াশোনা ভালোভাবে করে ফেলবো, এবং ওই যে বারবার একটা কথা বলি যে লিখে লিখে পড়তে হবে, শুধু মুখে মুখে পড়া যাবে না। আরেকটা কথা হচ্ছে যে একটু আওয়াজ করে পড়তে হবে, যেন আমাদের পড়ার প্রতিধ্বনিগুলাই আমাদের কান দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। ঠিক আছে, মনে মনে পড়ার অভ্যাসটা বাতিল করতে হবে, আর হচ্ছে কি করতে হবে, লিখে পড়ার অভ্যাস করতে হবে, লিখতে হবে, প্রচুর লিখতে হবে, লেখার কোনো বিকল্প নাই, আপনি যা পড়তেছেন তাই লিখবেন। ঠিক আছে, এভাবে পড়াশোনা করবো রেগুলার, তাহলে হচ্ছে আমাদের প্রিপারেশনটাও কি হবে, এরকম ভালোভাবেই হবে। দিন শেষে আমাদের হতাশ হওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমরা রইলাম, আর সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই শুভকামনায় বিদায়।